আমরা কার্বোহাইড্রেট কি তা জেনেছি, কার্বোহাইড্রেটের কাজ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো কার্বোহাইড্রেটকে আমরা স্বাদের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো স্বাদে মিষ্টি, তাদেরকে আমরা বলি সুগার। এগুলো পানিতে দ্রবীভূত হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। আবার কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো স্বাদে মিষ্টি নয়, তাদেরকে আমরা বলি নন সুগার, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। আবার কার্বোহাইড্রেটকে আমরা অণুর গঠনের উপর ভিত্তি করেও ভাগ করতে পারি। কিছু কার্বোহাইড্রেট আছে যাদেরকে আর্দ্র বিশ্লেষিত করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড। মনো শব্দের মানে হচ্ছে এক, কাজে মনোস্যাকারাইড মানে এক শর্করা। আর যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে ডাই মানে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে আমরা বলি ডাইস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাই, তাদেরকে আমরা বলি অলিগোস্যাকারাইড। এই গ্রিক অলিগো শব্দের মানে হচ্ছে ফিউ। আর যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে আমরা 10-এর অধিক মনোস্যাকারাইড ইউনিট পাই, তাদেরকে আমরা বলি পলিস্যাকারাইড। আমরা পর্যায়ক্রমিকভাবে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করব। মনোস্যাকারাইড, তাহলে আমরা বলেছি যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করলে আর কোনো সরল একক পাওয়া যায় না, তাদেরকে মনোস্যাকারাইড বলি। আসলে মনোস্যাকারাইডগুলি সকল জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক, তাহলে আমরা বলতে পারি এগুলো জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক। আবার মনোস্যাকারাইডগুলোতে কার্বন সংখ্যা 3 থেকে 10 হয়। মনোস্যাকারাইডগুলো যেহেতু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:2 এই অনুপাতটা মানে, কাজেই তাদের সবার গাঠনিক সংখ্যা হচ্ছে CnH2n+ON। এখন মনোস্যাকারাইডগুলো হয় অ্যালডিহাইড না হয় কিটোন, তো এর উপর ভিত্তি করে আমরা মনোস্যাকারাইডগুলোকে ভাগ করতে পারি। কার্যকরী মূলকের ভিত্তিতে মনোস্যাকারাইডগুলোকে আমরা ভাগ করতে পারি। যে সকল কার্যকরী মূলকের মধ্যে, যে সকল মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাদেরকে আমরা বলি অ্যালডোজ। আর যে সকল মনোস্যাকারাইডের মধ্যে কিটোন গ্রুপ আছে, তাদেরকে আমরা বলি কিটোজ। যেমন গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ, আর আমাদের ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ। কারণ এখানে এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে এই জন্য এটা অ্যালডোজ, আবার এই যে এখানে কিটোন গ্রুপ আছে এই জন্য ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ। এখন যেহেতু মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে অথবা কিটোন গ্রুপ আছে, কাজেই এরা বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারে। কারণ আমরা জানি যে অ্যালকোহলগুলো জারিত হয়ে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে। আর অ্যালডিহাইড বা কিটোন এইগুলো জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। এটা আসলে এখান থেকে দেখাও যায়, কারণ আমরা জানি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ত্যাগ, অথবা অক্সিজেন অ্যাড হওয়া, অথবা হাইড্রোজেন অপসারিত হওয়া, সবগুলো কথার মানে একই। তাহলে এখন এখানে কি হইল, এখানে হাইড্রোজেনের অপসারণ ঘটেছে, কাজে এই অ্যালকোহলের জারণ ঘটেছে। আবার এই যে এখান থেকে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার সময় অক্সিজেন অ্যাড হয়েছে, কাজে অ্যালডিহাইডের জারণ ঘটেছে। তাহলে যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে, তারা সবাই বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারে। যেমন একটা কার্বোহাইড্রেট, এটা গ্লুকোজ, তাহলে এখানে যেহেতু অ্যালডিহাইড আছে, কাজেই এটা বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারে। বিজারক শর্করা বা রিডিউসিং সুগার টেস্ট করার জন্য আমরা বেনেডিক্ট সলিউশন ইউজ করি। বেনেডিক্ট সলিউশনে কি থাকে? বেনেডিক্ট সলিউশনে কপার হাইড্রোক্সাইড, থেকে আমরা সিস্টেমিক নামকরণে বলি কপার 2 হাইড্রোক্সাইড, এটা থাকে। আর তার সাথে আবার সাইট্রিক অ্যাসিডের দ্রবণ থাকে। আচ্ছা, আমাদের ফেইলিং দ্রবণের মধ্যেও কপার 2 হাইড্রোক্সাইড থাকে, কিন্তু সেখানে আমাদের সোডিয়াম, পটাশিয়াম টার্টারেট লবণ থাকে। বেনেডিক্ট সলিউশন আর ফেইলিং দ্রবণের মধ্যে কিন্তু এটুকু তফাৎ। আচ্ছা, যাই হোক,
যদি আমরা এই বেনেডিক্ট সলিউশনের মধ্যে কার্বোহাইড্রেটকে অ্যাড করি, বিজারক শর্করাকে অ্যাড করি, তাহলে কি হয়, সে আমরা তো বলেছি যে অ্যালডিহাইড হচ্ছে বিজারক, তাহলে অ্যালডিহাইড ইলেকট্রন ত্যাগ করে এই কপার টু আয়ন, সেই ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাস আয়ন গঠন করে, সেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা কিউ প্লাস অক্সাইড বা কপার 1 অক্সাইড গঠন করে, যা রদক্ষেপ পড়ে এবং সেটা হয় লাল বর্ণের। এভাবে আমরা রিডিউসিং সুগার পরীক্ষা করতে পারি। তাহলে সামারি যেটা, সেটা হলো যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, সেটা মনোস্যাকারাইড হোক বা ডাইস্যাকারাইড হোক, সেটা হচ্ছে বিজারক শর্করা, কারণ সে ইলেকট্রন দিতে পারে, অর্থাৎ সে বিজারক হিসেবে কাজ করতে পারে। এখন আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে ভাগ করব। আমরা জানি যে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10 হতে পারে, কাজে এটার উপর ভিত্তি করে আমরা মনোস্যাকারাইডকে ভাগ করতে পারি। যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন সংখ্যা 3, তাদেরকে আমরা বলি ট্রায়োজ, যেমন গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন। গ্লিসারালডিহাইড, আসলে আমরা সবাই তো গ্লিসারলকে চিনি, তার 1 নং কার্বনটা যদি অ্যালডিহাইড হয়ে যায় তাহলে সেটা গ্লিসারালডিহাইড। যেমন এই যে গ্লিসারালডিহাইড, দেখো এটা আসলে গ্লিসারলই, শুধু এখানে 1 নং কার্বনটা অ্যালডিহাইড, এই জন্য এটা হচ্ছে একটা এটা গ্লিসারালডিহাইড। আর যেহেতু এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, কাজে এটা হচ্ছে একটা অ্যালডোজ। আবার ডাইহাইড্রোক্সি এসিটোন, যদি আমরা তার স্ট্রাকচার দেখি, এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন। এখন দেখো এটা আসলে এসিটোনকে কিন্তু আমরা সবাই চিনি, এসিটোনের আরেকটা নাম হচ্ছে প্রোপানন। আমরা জানি যে প্রোপানন আসলে এরকম, প্রোপানন হচ্ছে এরকম। হ্যাঁ, তো এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডাইহাইড্রোক্সি এসিটোন। যেহেতু এখানে একটা কিটোন গ্রুপ আছে, কাজে এটা হচ্ছে একটা কিটোজ। এখন এই যে আমরা গ্লিসারালডিহাইডের কথা বললাম, এই গ্লিসারালডিহাইড আমাদের দেহে কিংবা উদ্ভিদ দেহে কিভাবে থাকে, সে আসলে গ্লিসারালডিহাইড 3 ফসফেট হিসাবে থাকে। সেটা কিভাবে হয়, এই যে ফসফরিক, সে গ্লিসারালডিহাইডটা ফসফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ফসফরিক অ্যাসিড, এইটা ফসফরিক অ্যাসিড আমরা সবাই চিনি। হ্যাঁ, আমি যদি এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা এখানে লিখি, তাহলে হবে সেটা এরকম, এই ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই দুটা হাইড্রোক্সিল গ্রুপ ঘনীভূত হবে। ঘনীভূত কেন বলতেছি আমরা, কারণ এখান থেকে কোনো ওয়াটার রিলিজ হয়ে যাবে, তখন তাদের মধ্যে এই ওয়াটার রিলিজ হয়ে যাবে, অক্সিজেন দিয়ে সেতু তৈরি হবে। হ্যাঁ, তাহলে এখন তোমরা এর স্ট্রাকচারে একটু তাকাও তো, এই অক্সিজেন, ফসফরাস, আবার এইটার দিকে একটু তাকাও। হ্যাঁ, এই যৌগটাকে আমরা কি বলি, কোন একটা যৌগের মধ্যে যদি এই কার্যকরী মূলক থাকে, তখন সেটাকে আমরা বলি এস্টার। তাহলে এখানেও তো এরকম আছে, আমি যদি এখানে একটু পরিষ্কার করে দেখাই, এখানে আসলে এরকম আছে, এরকম আছে, কাজে এটাও তো আসলে এস্টারের মতনই, তফাৎ হচ্ছে এখানে কার্বন আর এখানে হচ্ছে ফসফরাস। এই জন্য এটাকে আমরা বলি কার্বনের এস্টার আর এটাকে আমরা বলি ফসফেট এস্টার। তাহলে গ্লিসারালডিহাইড আমাদের দেহে কিংবা উদ্ভিদ দেহে ফসফেট এস্টার হিসাবে থাকে। আচ্ছা, ঠিক একই বেসিক কাজে লাগিয়ে তোমরা বলতে পারো যে কেন আমরা এইটাকে নাইট্রাস অ্যানহাইড্রাইড বলতেছি, যদিও অ্যানহাইড্রাইড মূলক কিন্তু এটা। হ্যাঁ, আসলে এইটার স্ট্রাকচারের মধ্যে আমরা এরকমই পাবো, শুধু কার্বনের জায়গায় থাকবে নাইট্রোজেন। হ্যাঁ, আর এটা তো হবে এরকম, তো এই জন্য এটাকে আমরা নাইট্রাস অ্যানহাইড্রাইড বলতেছি। এখন আমরা জানলাম ট্রায়োজ সম্পর্কে। তো যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে 4টি কার্বন থাকে তাদেরকে আমরা বলি টেট্রোজ, যেমন ইরিথ্রোজ এবং ইরিথ্রোলোজ। এখানে ইরিথ্রোজ হচ্ছে একটি অ্যালডোজ আর ইরিথ্রোলোজ হচ্ছে একটা কিটোজ। আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখো ইরিথ্রোজ, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, কাজে এটা হচ্ছে একটা অ্যালডোজ। আর ইরিথ্রোলোজ, এখানে কিটোন গ্রুপ আছে, কাজে এটা হচ্ছে একটা কিটোজ, এটা হচ্ছে অ্যালডোজ।
এটা এরিথ্রোজ, এটা কেলভিন চক্রে অংশগ্রহণ করে। কেলভিন চক্রে আমাদের তো কার্বোহাইড্রেট তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, তো সেখানে এক পর্যায়ে আসলে ফ্রুক্টোজ তৈরি হয়, ফ্রুক্টোজ তৈরি হয়। হ্যাঁ, তারপরে ফ্রুক্টোজের সাথে গ্লিসারালডিহাইড, হ্যাঁ, এইটা যুক্ত হয়ে কয় কার্বন হইল? 6 কার্বন আর 3 কার্বন, 9 কার্বন। তারপরে সেটা আবার ভেঙে এই যে এরিথ্রোজ, 4 কার্বন বিশিষ্ট এরিথ্রোজ আর 5 কার্বন বিশিষ্ট রাইবোজ তৈরি হয়। আর এই রাইবোজ তার পরবর্তীতে আসলে রাইবোলোজ তৈরি করে। আর আমরা জানি যে পাতার মধ্যে রাইবোলোজ থাকে। এইভাবে আসলে কেলভিন চক্রে কার্বোহাইড্রেট তৈরি হওয়ার পরে রাইবোলোজটা পুনরুদ্ধার হয়। যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে, মনোস্যাকারাইডের মধ্যে 5টি কার্বন পরমাণু আছে তাদেরকে আমরা বলি পেন্টোজ, যেমন রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো হচ্ছে অ্যালডোজ। আর এই রাইবোলোজ আর জাইলোলোজ, লোজ শব্দটা খেয়াল করবা, আমাদের এই লোজও কিন্তু একটা কিটোজ ছিল, তাহলে এইগুলোও আসলে রাইবোলোজ, জাইলোলোজ, এগুলো হচ্ছে কিটোজ। আমরা যদি একটু স্ট্রাকচার দেখি তাহলে এই হচ্ছে আমাদের রাইবোজ, এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে খেয়াল করো যে এটা রাইবোজ আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আমরা খেয়াল করতেছি যে ডিঅক্সি মানে কি? ডিঅক্সি মানে অক্সিজেনের অভাব, অক্সিজেনের অপসারণ। তাহলে এই দেখো, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, এটা তার 2 নং কার্বন। আমরা খেয়াল করতেছি তার 2 নং কার্বনে, রাইবোজের 2 নং কার্বনে অক্সিজেন আছে, তো ডিঅক্সিরাইবোজের 2 নং কার্বনে অক্সিজেন নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে রাইবোজ। তাহলে আমরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য করার চেষ্টা করি। এই যে রাইবোজ, এই রাইবোজ এর সাথে যদি এই নাইট্রোজেনাস বেস যেমন এডিনিন, গুয়ানিন, থাইমিন, কিংবা থাইমিন তো হবে না এখানে, ইউরাসিল যদি হয়, ইউরাসিল, তারপরে সাইটোসিন, এগুলো যুক্ত হলে আমরা তাদেরকে বলি নিউক্লিওসাইড। যেমন রাইবোজের সাথে যদি এডিনিন যুক্ত হয় আমরা তাকে বলি এডিনোসিন, রাইবোজের সাথে যদি গুয়ানিন যুক্ত হয় আমরা তাকে বলি গুয়ানোসিন নিউক্লিওসাইড, রাইবোজের সাথে ইউরাসিল হলে ইউরিডিন নিউক্লিওসাইড, রাইবোজের সাথে যদি সাইটোসিন হয় তাহলে সাইটিডিন নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডগুলোর সাথে যদি ফসফরিক অ্যাসিড অ্যাড হয়, ফসফরিক অ্যাসিড, তখন আমরা তাকে বলি নিউক্লিওসাইড মনোফসফেট। হ্যাঁ, যেমন মনে করো রাইবোজ, এডিনিন আর ফসফরিক অ্যাসিড অ্যাড হইলে আমরা তাকে বলি AMP বা এডিনোসিন মনোফসফেট। আর এই নিউক্লিওটাইডগুলো দিয়ে একসময়, এই নিউক্লিওটাইডগুলো দিয়েই তৈরি হয় RNA। আবার এই যে ডিঅক্সিরাইবোজ, তার সাথে যদি এরকম নাইট্রোজেনাস বেস ATGC গুলো যদি অ্যাড হয়, হ্যাঁ, এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন যদি অ্যাড হয় তাহলে তৈরি হয় নিউক্লিওসাইড। তার সাথে ফসফরিক অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে তৈরি হয় ডিঅক্সি নিউক্লিওটাইড, আর ডিঅক্সি নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় DNA। তাহলে আমরা বলতে পারি যে রাইবোজ হচ্ছে RNA এর গাঠনিক উপাদান আর ডিঅক্সিরাইবোজ হচ্ছে DNA এর গাঠনিক উপাদান। আচ্ছা, আবার দেখো এটা তো একটা পেন্টোজ, কাজেই সে অবশ্যই এই সংকেতটা মানবে। হ্যাঁ, H10O5, তার মানে তার এখানে অক্সিজেন পরমাণু আছে কয়টা? 5টা। তার এখানে অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা তো কম, কাজেই 4টা। তার 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ নাই। আমরা আরেক কিছু তফাৎ করতে পারি, যেমন এটাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পাবো ফারফিউরাল অ্যাসিড, আর ডিঅক্সিরাইবোজকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা পাবো লিবোলেনিক অ্যাসিড। এগুলো যদি আমরা একসাথে করে দেখাই তাহলে রাইবোজ ডিঅক্সিরাইবোজের তফাৎ, রাইবোজ RNA এর অপরিহার্য উপাদান, ডিঅক্সিরাইবোজ DNA এর অপরিহার্য উপাদান। রাইবোজের আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে, ডিঅক্সিরাইবোজের 4টি থাকে। রাইবোজের 2 নং এ হাইড্রোক্সিল গ্রুপ আছে, ডিঅক্সিরাইবোজের 2 নং এ হাইড্রোক্সিল গ্রুপ থাকে না। আর এখন এখানে আরেকটা কথা আমি বলি নাই, দেখো এইটা তো আমরা বলেছি যে রাইবোজ নিউক্লিওটাইড তৈরিতে অংশগ্রহণ করে, রাইবোজ কিন্তু শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। কিভাবে? যে আমাদের যে শর্করা তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সেখানে আসলে কি হয়, সেখানে কার্বন ডাই অক্সাইড আইসা অ্যাড হয় পাতার মধ্যে অবস্থিত রাইবোলোজ 5 ফসফেটের সাথে। হ্যাঁ, আর এই রাইবোলোজ কিন্তু রাইবোজ থেকে তৈরি হতে পারে। হ্যাঁ, এইভাবেই কিন্তু এই যে রাইবোলোজ 5 ফসফেট থেকে তৈরি হইল
রাইবোলোজ 5 ফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি হলো অস্থায়ী কিটো অ্যাসিড, এবং সেখান থেকে পর্যায়ক্রমিক বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আমাদের শর্করা। তাহলে আমরা বলতে পারি যে রাইবোজ শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, কিন্তু আমাদের ডিঅক্সিরাইবোজ কিন্তু শর্করা তৈরিতে অংশগ্রহণ করে না। আচ্ছা, আবার আমরা তো বলেছি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সিরাইবোজ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেবুলিনিক অ্যাসিড তৈরি করে। এখন আমরা জানবো হেক্সোজ নিয়ে। তো যে সকল কার্বনে মনোস্যাকারাইড 6 কার্বন বিশিষ্ট তাদেরকে আমরা বলি হেক্সোজ, যেমন গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এগুলো। দেখো এটা হচ্ছে গ্লুকোজ। এই যে আমরা গ্লুকোজকে এইভাবে লিখলাম, হ্যাঁ, এভাবে চেইন আকারে লিখলাম, এটাকে আমরা বলি ফিশার প্রজেকশন। কেন জানো? কারণ বিজ্ঞানী ইমিল ফিশার এটাকে এরকম আবিষ্কার করছিলেন। বিজ্ঞানী ইমিল ফিশার এখানে আবিষ্কার করছিলেন। ইমিল ফিশার উনি আসলে নোবেল প্রাইজ পাইছিল। আর ইমিল ফিশারকে আমরা আবার সুগার রসায়নের জনকও বলি, কিন্তু ইমিল ফিশার জীবন একটা দুঃখজনক ঘটনা আছে। সেটা হচ্ছে ইমিল ফিশারের যে কোনো কয়েকজন সন্তান, ছেলে হতে পারে, কয়েকজন ছেলে, ওনার ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত হয়েছিল, যে কারণে উনি সেটা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছিলেন। এইটাকে আমরা বলি ফিশার প্রজেকশন। বিজ্ঞানী ফিশার এটাকে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, খেয়াল করো, এই যে গ্লুকোজের ফিশার প্রজেকশন, এখানে কিন্তু এই 3 নং কার্বনে ওএইচটা কোথায় আছে? বামে। এটা সব সময় খেয়াল করার ব্যাপার। ওএইচটা আছে বাম দিকে, আর সবগুলা ওএইচ আছে ডান দিকে। আচ্ছা, যদি আমরা এটাকে এই ওএইচটাকে যদি এই পাশে রেখে ফেলতাম, আর এটা যদি এই পাশে রেখে ফেলতাম, তাহলে কি সেটা গ্লুকোজ থাকতো? উত্তর হচ্ছে থাকতো না। যদি ওএইচটা বামে চলে আসে, এইচটা ডানে চলে যায়, তাহলেই আসলে সেটা ম্যানোজ হয়ে যেত। আবার খেয়াল করো, এই যে 4 নং কার্বন, এর ওএইচ যদি তুমি বামে লিখে দাও আর হাইড্রোজেনটাকে যদি ডানে লিখে দাও, তাহলে সেটা আবার গ্যালাক্টোজ হয়ে যাবে। এই সবাই হচ্ছে পরস্পরের আইসোমার। কাজে গ্লুকোজকে এভাবেই লিখতে হবে, শুধু 3 নং কার্বনে ওএইচটাকে বামে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালডোজ। আবার 6 কার্বন বিশিষ্ট কিটোজ, যেমন ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা কিটোজ। আচ্ছা, গ্লুকোজের অনেক ব্যবহার আছে। যেমন মনে করো, এই যে গ্লুকোজ, এটা তো একটা অ্যালডোজ, তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটাকে যদি আমরা জারিত করি, তাহলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড আসবে, গ্লুকোজ থেকে অ্যাসিড তৈরি হবে। সেই অ্যাসিডের সাথে যদি আমরা ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা পাবো ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। আবার তুমি যদি এটা তো অ্যালডিহাইড, আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়। কাজে অ্যালডিহাইডকে তুমি যদি আবার বিজারিত করো, তাহলে পাবা অ্যালকোহল। হ্যাঁ, এখানে যে অ্যালকোহল তৈরি হবে সেটা হচ্ছে সরবিটল। এটা হচ্ছে কি? সরবিটল। একটু খেয়াল করো কি ঘটনা ঘটবে। এখানেও আসলে হাইড্রোক্সিল গ্রুপ হয়ে যাবে যদি জারিত করি আমরা। যদি এটাকে আমরা বিজারিত করি, তাহলে এখানেও হাইড্রোক্সিল গ্রুপ হয়ে যাবে। তাহলে এই যে একটা হেক্সাঅল তৈরি হবে, এটাকে আমরা বলছি সরবিটল। আর এই সরবিটল থেকে আমরা আসলে ভিটামিন সি তৈরি করি, কারণ ভিটামিন সি এর গঠনেও এরকম 6টা কার্বন আছে। শুধু কিছু কিছু কার্বনের মধ্যে এরকম 2টা ডবল বন্ড আমরা যে পাবো। তাহলে আমরা বলতে পারি গ্লুকোজ থেকে ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরি হয়, যা ওষুধ শিল্পে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। গ্লুকোজকে যদি আমরা বিজারিত করি, তাহলে আমরা সরবিটল পাবো, কাজে সরবিটল তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। আবার এই গ্লুকোজ থেকে ভিটামিন সিও তৈরি করতে পারি আমরা, কারণ গ্লুকোজ থেকে সরবিটল হয়, সরবিটল থেকে ভিটামিন সি হয়। হ্যাঁ, এইভাবে গ্লুকোজ থেকে ভিটামিন সি তৈরি করা যায়। আবার যারা খেলোয়াড় আছে, তোমরা দেখবা তারা অনেকে তাদের সাথে আসলে গ্লুকোজ রাখে। কেন? কারণ গ্লুকোজ তো আমরা যদি খাই, গ্লুকোজ কি পরিপাক হওয়ার দরকার আছে? নাই। কাজেই গ্লুকোজ থেকে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পেতে পারি। এই জন্য খেলোয়াড়রা গ্লুকোজ ইউজ করে। অনেক রোগীর পথ্য হিসাবে আমরা গ্লুকোজকে ইউজ করি। হ্যাঁ, আবার তোমরা যখন পড়তে যখন ক্লান্ত হয়ে যাবে, তোমরাও আসলে সাথে গ্লুকোজ রাখতে পারো। হ্যাঁ, তাহলে যদি খাও তাহলে ইনস্ট্যান্ট এনার্জি পাবা, ক্লান্তি দূর হয়ে যাবে। আরও কিছু কথা বলি, যে গ্লুকোজকে ফ্রুক্টোজকে আমরা ফল সংরক্ষণে ইউজ করি। কেন জানো? এই দেখো, এখানে অনেক হাইড্রোক্সিল গ্রুপ আছে, আমরা আগেই বলেছি যে এগুলা কিন্তু ওয়াটার এর সাথে, যেহেতু এখানে পোলারিটি তৈরি হবে, কাজে ওয়াটার ধরে রাখতে পারে, কারণ ওয়াটারের মাঝখানেও পোলারিটি আছে না। আচ্ছা, তাহলে যেহেতু সে ওয়াটার ধরে রাখতে পারে, তোমার মনে করো ফল, সেগুলো নষ্ট হয় কেন? সেগুলো নষ্ট হয় আসলে ব্যাকটেরিয়ার আক্রমণে। ভুলে যেও না, ব্যাকটেরিয়া কিন্তু এক সেল বিশিষ্ট একটা অণুজীব। হ্যাঁ, তাহলে যদি ব্যাকটেরিয়া কোনো ফল, মনে করো এটা একটা ফল,
হ্যাঁ, এটা হচ্ছে একটা কি হতে পারে, একটা ফল। তাহলে এটার মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। তা আমরা এটাকে গ্লুকোজ দিয়ে সংরক্ষণ করলাম, তার মাঝখানে আমরা এই ফলটা মনে করে কেটে কুচি কুচি করে তার মধ্যে আমরা কেটে টুকরা টুকরা করে আমরা তার মধ্যে গ্লুকোজ দিয়ে রাখলাম। তাহলে কোনো ব্যাকটেরিয়া যদি তাকে আক্রমণ করতে চায়, তাহলে ব্যাকটেরিয়ার ভেতরের এই যে ওয়াটারগুলো আছে, এই ওয়াটারগুলো গ্লুকোজ টেনে নিবে, তখন কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে। তাহলে এই গ্লুকোজ, এই প্রক্রিয়াকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অভিস্রবণ বা অসমোসিস। ঠিক আছে, গ্লুকোজ অসমোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভিতরের পানি, কোষের পানিকে টেনে নিবে, যে কারণে ব্যাকটেরিয়া মারা যায়। তো এই জন্য আমরা ফল সংরক্ষণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোকে ইউজ করতে পারি। এখন আসো আমরা এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মাঝখানে কিছু তফাৎ করার চেষ্টা করি। দেখো, এই গ্লুকোজ কিন্তু একটা অ্যালডিহাইড, আমরা মাত্র দেখলাম, কারণ তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ। আবার এই গ্লুকোজটাকে আঙ্গুরের মধ্যে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। আর ফ্রুক্টোজ তো ফল থেকে নামই হইল, বিভিন্ন ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি ফ্রুট সুগার। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়, কিন্তু সেখানে সরাসরি ফ্রুক্টোজ তৈরি হয় না। যদি আরও কিছু খেয়াল করি, যেমন এই শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, আর গ্লুকোজ শ্বসনের শুরুতে হয় গ্লাইকোলাইসিস। আমরা সবাই জানি গ্লাইকোলাইসিস একটা স্টেপ আছে শ্বসনের মধ্যে, প্রথম স্টেপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেখানে গ্লুকোজ থেকে প্রথমে কি তৈরি হয়? সেখানে প্রথম গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে পরবর্তীতে তৈরি হয়ে যায় ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে আমরা বলতে পারি যে শ্বসনে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়। আচ্ছা, আবার গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানুস ধরনের, আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানুস ধরনের। আমরা রিং স্ট্রাকচার পড়ানোর সময় সেটা অবশ্যই বলবো। তাহলে তোমাদেরকে এখন পর্যন্ত যা বললাম সেগুলো তোমরা বই থেকে আবার পড়ে নেবে। তারপরে হাই একাডেমি পেজের মাঝখানে একটা কোয়েশ্চেন দিব 10 মার্কের মতো, তোমরা সেটা সাথে সাথে আনসার করে সাবমিট করবে। সাথে সাথে তুমি তোমার প্রিপারেশন কতটুকু হইলো বা তুমি কতটুকু পারলা তা বুঝতে পারবে, কারণ সাথে সাথেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। অবশ্যই এরকম করবা, তাহলে উপকৃত হবা। ধন্যবাদ সবাই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ।